আমি দিলীপ ঘোষ বলে যাচ্ছি, যতদিন ভারতীয় জনতা পার্টি ভারতবর্ষে আছে, ক্ষমতায় আছে, একজন হিন্দুকেও কেউ ভারতবর্ষ থেকে তাড়াতে পারবে না। বাঙালি হিন্দু, বিহারি হিন্দু, মারোয়াড়ি হিন্দু, গোর্খা হিন্দু কারো গায়ে কেউ হাত দিতে পারবে না। যতই দিদিমণির ভাইরা ওখানকার অনুপ্রবেশকারীদের নিয়ে এসে ভোটার বানিয়ে ভোট দিচ্ছে। এনআরসির ফুল ফর্ম বলো, হোয়াট ইজ দ্য ফুল ফর্ম অফ এনআরসি? রীতিমতো এই ঢঙেই সেদিন বাবুল সুপ্রিয় যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ছাত্রছাত্রীদের ওপর প্রশ্ন ছুড়ে দিয়েছিলেন। ঠিক একই দিনে মমতা বন্দ্যোপাধ্যায় অমিত শাহর সঙ্গে দিল্লিতে মিটিং করেন। মিটিংয়ের প্রসঙ্গ ছিল এই এনআরসি। কিন্তু কি এই এনআরসি? বিজেপি নেতারা বারংবার বলে চলেছেন বাংলা সহ গোটা ভারতবর্ষে এনআরসি হবে। শুধু আসাম নয়, লক্ষ লক্ষ বিদেশ থেকে আসা মানুষজন বাদ পড়বে এই এনআরসির তালিকা থেকে। ফলে সাধারণ মানুষের মধ্যে একটা আতঙ্ক তৈরি হয়েছে। ডিজিটাল রেশন কার্ডের লাইন আরো দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে। রোদ জল বৃষ্টিতে সেই লাইনে দাঁড়িয়ে মানুষ মারাও যাচ্ছে। এরকম একটা অবস্থায় পশ্চিমবঙ্গের আমাদের মনে হয়েছে এনআরসি নিয়ে আলোচনা করা উচিত। আজকের পর্বে তাই এই এনআরসির পুঙ্খানুপুঙ্খ নিয়ে আমরা বিশদে আলোচনা করব। কিন্তু কি রয়েছে এই এনআরসি বিলে? মাত্র 3 পৃষ্ঠার এই এনআরসি বিলে বলা হয়েছে নেপাল, ভুটান, বাংলাদেশ, পাকিস্তান অর্থাৎ ভারতবর্ষের চারপাশের দেশগুলো থেকে আগত হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ধর্মাবলম্বী মানুষরা ভারতবর্ষে যদি 2014 সালের 31শে ডিসেম্বরের আগে এসে থাকেন তারা নাগরিকত্ব পাবেন। কিন্তু বিলে যেটা বলা হয়নি সেটা দিনের আলোর মতো স্পষ্ট যে ভারতবর্ষে বিভিন্ন দেশ থেকে আসা মুসলমানরা কোনো স্থান পাবেন না, অর্থাৎ নাগরিকত্ব পাবেন না। যে কোনো নাগরিক বিলে এই কথাটা বলা থাকে যে বিলের কার্যকারিতা, অর্থাৎ এনআরসি বিলের মধ্য দিয়ে গোটা ভারতবর্ষের মানুষের কি উন্নতি বা অবনতি হবে। কিন্তু এই বিলে সেরকম কোনো বাক্য উচ্চারণ করা হয়নি। সাংসদ পরিষদ অর্থাৎ সাংসদের যে কমিটি তারা যখন সরকারকে প্রশ্ন করেছিল সরকারের তরফেও কোনো উত্তর দেয়া হয়নি। एनआरसी को इम्प्लीमेंट कर कर एक राष्ट्रीय स्तर पर नेशनल रजिस्टर ऑफ सिटीजन्स की रचना करेंगे। सिटीजनशिप अमेंडमेंट बिल जो आसपास के देशों से वहां की धार्मिक लघुमती जो यहाँ शरणार्थी बनकर आई है, इनको नागरिकता देने के लिए भी हमने अपनी प्रतिबद्धता को दोहराया है। বিলে বলা না হলেও বিজেপি নেতারা বলছেন 1947 সালে দেশভাগ যে হয়েছিল দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে তার লক্ষ্য পূরণ হবে 2019 এবং 20 সালে। অর্থাৎ ভারতবর্ষ ভেঙে একদিন যে ভারত এবং পাকিস্তান দুটো দেশের জন্ম হয়েছিল হিন্দু এবং মুসলমান ধর্মের ভিত্তিতে তার লক্ষ্যমাত্রা পূরণ হবে। ভারতবর্ষে থাকবেন হিন্দুরা, পবিত্র হিন্দুস্থান তৈরি হবে এবং মুসলমানরা চলে যাবেন পাকিস্তানে। বাংলাদেশ এবং পাকিস্তানে ছড়িয়ে ছিটিয়ে থাকা হিন্দুরা ভারতবর্ষে নাগরিকত্ব পাবেন। এমনটাই ভাবনা চিন্তা রয়েছে বিজেপি নেতাদের এনআরসি নিয়ে। जो बांग्लादेश से शरणार्थी आए हैं, चाहे वो हिंदू हो, बौद्ध हो, सिख हो, जैन हो, क्रिश्चियन हो, वो सबको हम नागरिकता देने के लिए भारतीय जनता पार्टी ने अपने संकल्प पत्र के अंदर स्पष्टता से संकेत दिए। বিশিষ্ট আরএসএস নেতা বীর দামোদর সাভারকারের লেখা হিন্দুত্ব বই থেকেই ভারতবর্ষে বিজেপির এই এক ধর্মাবলম্বী রাজনীতির জন্ম। সেদিন পাকিস্তানের প্রধানমন্ত্রী মোহাম্মদ আলী জিন্নাহ দ্বিজাতি তত্ত্ব কিন্তু এই বই থেকেই পেয়েছিলেন এবং যার ফলাফল ছিল দেশভাগ এবং লক্ষ লক্ষ মানুষের কান্না। আজকের দিনে ভারতবর্ষে ক্ষমতাবান ভারতীয় জনতা পার্টি সেই দামোদর সাভারকারের স্বপ্ন আজকে পূরণ করতে বদ্ধপরিকর। তাই ভারতবর্ষটাকে হিন্দুস্থান বানাতে তারা চাইছেন, অর্থাৎ পবিত্র হিন্দুদের জায়গা হবে ভারতবর্ষ। দিলীপ ঘোষকে প্রশ্ন করা হলে তিনি বলেন মুসলমানদেরকে নাকি আটক করা হবে। যারা বহিরাগত অর্থাৎ বাংলাদেশ পাকিস্তান থেকে দীর্ঘদিন ধরে মুসলমানরা ভারতবর্ষে এসছেন, হয়তোবা ভারতবর্ষে জন্মগতভাবে যারা মুসলমান তাদেরকে আটক করে রাখা হবে এবং পরবর্তীতে তাদেরকে পাঠিয়ে দেওয়া হবে বাংলাদেশ এবং পাকিস্তানের মতো দেশগুলিতে। যদি ভারতের নাগরিক তাহলে আমার ভারতেই বসত বাড়ি, আমার ভারতেই টিকন রাখবো।
অসম চুক্তিতে বলা হয় 1971 সালের 24শে মার্চ যেদিন বাংলাদেশের মুক্তিযুদ্ধ শুরু হয়, ঠিক সেই দিন পর্যন্ত বাংলাদেশ এবং পাকিস্তান থেকে যত হিন্দু এবং মুসলমান ভারতবর্ষে এসেছিলেন তারা এনআরসির আওতাভুক্ত হবেন। বাকিরা অর্থাৎ তারপরে যারা ভারতবর্ষে এসেছেন তারা ভারতবর্ষের নাগরিকত্ব পাবেন না। সেই ভিত্তিতেই আসামের 19 লক্ষ মানুষের নাম বাদ গেছে। এবার বাংলায় সেই 1971 সালের 24শে মার্চ ধরা হবে নাকি 1951 সালের 26শে জানুয়ারি, অর্থাৎ যেটা নাগরিকত্ব বিল রয়েছে ভারতীয় সংবিধানে সেটা মানা হবে, সেটা ভবিষ্যৎ বলবে। কিন্তু তার আগে থেকেই গোটা বাংলায় যে মানুষের মধ্যে এনআরসি নিয়ে আতঙ্ক ঢুকে গিয়েছে তা কিন্তু ভীষণ রকম ভয়ঙ্কর। I have shown you the paper. They have the Aadhaar card, they have the bank statement, they have the bank account, they have the identity card, and they are staying there more than 50 years also, so many people. So do you think that only for vote politics the humanity will be isolated and the human being will be isolated? I don't think so. So I will appeal to the Home Minister, don't do a politics there. Because of vote politics you cannot isolate the people like this. And there are so many people who are in the jail, even including Mahila and children also. কেউ বাড়ির পুরনো দলিল খুঁজছেন, কেউ বা 50 বছরের পুরনো বার্থ সার্টিফিকেট খুঁজে পাচ্ছেন না। রেশন কার্ডের লাইন দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে, মানুষ অসুস্থ হয়ে পড়ছেন, কেউ কেউ মারাও যাচ্ছেন। এই সকল সংবাদ আমরা প্রত্যেকদিন সকালে খবরের কাগজ খুললে পেয়েই থাকি। এই নিয়ে একটা সুস্পষ্ট রাজনীতিও চলছে। এবার স্বরাষ্ট্র মন্ত্রক এবং কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এনআরসি বিল নিয়ে আরও একটি বিষয় স্পষ্ট করেছেন। সেটা হলো ভারতবর্ষের বাইরে বিভিন্ন দেশে যে সকল হিন্দু অত্যাচারিত হচ্ছে দিনের পর দিন ধরে, তারা এদেশে নাগরিকত্ব পাবেন। এবার এই বিষয়টা কিন্তু স্পষ্ট করা হয়নি এই নাগরিকত্ব যারা পাবেন তারা অত্যাচারিত হচ্ছেন কিনা সেটা প্রমাণ কিভাবে হবে। তারা ভারতবর্ষে সত্যি সত্যি ধর্মাবলম্বিতভাবে অত্যাচারিত হচ্ছেন নাকি রুটি রুজির জন্য ভারতবর্ষে আসছেন তা নিয়ে কিন্তু এই বিলে একটা বিষয়ও স্পষ্ট করে বলা হয়নি। এবার সবথেকে বড় প্রশ্ন তুলছে ভারতের সংবিধান। যে সংবিধান ইউনিটি ইন ডাইভার্সিটির কথা বলে সেই সংবিধানের আওতায় কিভাবে এনআরসি সম্ভব? ভারতের সংবিধানের 14তম অনুচ্ছেদ বলছে হিন্দু, মুসলমান, শিখ, খ্রিস্টান ধর্ম, বর্ণ, জাতি সব বাদ দিয়ে এদেশের মানুষের একমাত্র পরিচয় সে ভারতীয়। সেই ভারতবর্ষে মুসলমান ভারতবর্ষের নাগরিকত্ব পাবেন না আর হিন্দুরা পাবেন, এটা কি করে সম্ভব? ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দ্বিতীয়বার এদেশের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার সময় ভারতের সংবিধানটা একবার মাথায় ঠেকিয়েছিলেন। সেই মাথায় ঠেকানোর পর এদেশে তার সরকার, তার দল কিভাবে ভারতবর্ষ চালাবে, তা সংবিধান মানবে কি মানবে না সেটাই বোধহয় ভবিষ্যতে দেখার।